বাজেট পরবর্তী সময়ে কোন সেক্টরগুলোতে আমাদের নজর রাখা উচিত সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ কোনগুলোতে ইনভেস্টমেন্টের সুযোগ আসতে পারে, কোনগুলো বেশি ভালো বাড়তে পারে বা লাভবান হতে পারে, কোনগুলোতে নেতিবাচক প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, বাজেট নিয়ে প্রচুর আলোচনা আপনি শুনেছেন অলরেডি এবং বহু ধরনের ঘটনা আপনার কানে এসেছে এবং ঘটনা আপনি বুঝেছেন। কিন্তু সেই সেক্টরগুলোতে কেন বৃদ্ধি হতে পারে, সেই সেক্টরগুলোতে কেন নেগেটিভ প্রভাব পড়তে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা মন দিয়ে শুনুন, আশা করি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোনো রকম ধরনের বাইসেল রেকমেন্ডেশন নয়, সেটা আপনারা জানেন। আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি সেক্টরের কথা বলছি। বাজেটে যে ঘোষণাগুলো করা হয়েছে সেখান থেকে ট্রেডিংয়ের সাপেক্ষে কোনগুলো আমাদের জরুরি, ইনভেস্টমেন্টের সাপেক্ষে কোনগুলো আমাদের জরুরি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আলোচনাটা ভালো হতে চলেছে। এখানে দেখতেই পাচ্ছেন উইনার্স এবং লুজার্সের একটা সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা পাবেন। কোন সেক্টরগুলোতে জোর দিচ্ছে সেটা কিন্তু আমরা পাবো। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্থনীতির ভিত কিন্তু শক্ত হচ্ছে। মোটামুটিভাবে প্রথমে যদি আপনাদেরকে বলা রাখা যায় যে বাজেটটা কেমন হয়েছে, কী সমাচার। তো বাজেটটাতে ট্রেডিংয়ের সাপেক্ষে দেখুন ওই এসটিটি বাড়িয়েছে, তার উপর একটা নেগেটিভ প্রভাব পড়েছে ইত্যাদি, ঠিকই আছে, কিন্তু অর্থনীতির ভিত কিন্তু শক্তিশালী হচ্ছে বা শক্তিশালী হয়েছে, সেটা কিন্তু প্রমাণ করার চেষ্টা চলছে এই বাজেটের মাধ্যমে। বাজেটে কি বলছে? বাজেটে বলছে দেখুন, ফিসক্যাল ডেফিসিট 4.3 এই লক্ষ্যমাত্রাটা তৈরি করা আছে। তো এই জিনিসটা কি, যারা জানে না তারা একটু গুগল করুন বা আমি কোনো ভিডিওতে আলোচনা করব। দেখুন, ফিসক্যাল ডেফিসিট 4.3, তার অর্থ হচ্ছে এটা কিন্তু লং টার্ম ইনভেস্টর যারা, তাদের কিন্তু সুবিধা হবে এক। দ্বিতীয় নাম্বার, যারা এফআইআই, তাদের কিন্তু সুবিধা হবে। সুতরাং তাদের ফিরে আসাটা কিন্তু অনেকখানি সুবিধা, যেটি আমরা বাজেট পরবর্তী সময়ে আমরা দেখলাম যে যেটা দেখবার জন্য আমাদের চোখ আমরা তাকিয়েই বসেছিলাম যে কবে তারা আবার ফেরত আসবে। সবসময় বিক্রি 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 বিক্রি। তো সেই তাদের কিন্তু অন্ততপক্ষে 5,000 কোটি টাকার লাভ কেনা কিন্তু আমরা দেখেছি। এখন দেখব যে এটা কি সাস্টেনই থাকবে, এটা কি তারা করবে, না এটা প্রথম একদিনের জন্য তারা করলো এবং একটা আবার বেরিয়ে যাবে, তারা আবার সেল পজিশনে চলে যাবে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো। কিন্তু এই যে ফিসক্যাল ডেফিসিট 4.3, তাতে কিন্তু এফআইআইদের কিছুটা সুবিধা হবে। আমি পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা দেখুন, ক্যাপেক্সকে 12.2 লক্ষ কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে বরাদ্দ। সেটি আমার কি উপকার করবে, আমরা আলোচনাতে যাব। তার আগে মোটামুটিভাবে তিনটে জিনিসকে আমরা যা দেখি যে জিনিসগুলোর উপরে বাজেটে জোর দেওয়া হয়েছে। 1 নম্বর পরিকাঠামো, 2 নম্বর উৎপাদন এবং 3 নম্বর প্রযুক্তি। এই তিনটের ওপরে কিন্তু আমাদের করেছে এবং কর পরিকাঠামোর কারণে কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই দুটি জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই ভালো খবর দিয়ে শুরু করা যাক, অর্থাৎ যে সেক্টরগুলোতে বেশি বেনিফিট পেতে পারে সেইগুলোকে নিয়ে আলোচনা করব এবং সেই বেশি সুযোগ সুবিধা পেতে পারে এমন একটা সেক্টরের নাম হচ্ছে, আমরা যদি দেখি তার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশন। চোখের সামনে দেখতে পাচ্ছেন এই ছবিটা, অনেক কিছু আপনাকে বলছে কিন্তু অনেক কিছু বলছেও না। সে কেন এবং কি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটা আমি আলোচনা করব। তো সাধারণভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশন ব্যবসা যদি আপনার বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে, না কেন বেনিফিট পাবে, সরকার বাজেটে কি এমন ঘোষণা করলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপেক্স, সেটাকে মূলধনী ব্যয়কে বাড়ালো কত, 12.2 লক্ষ কোটি টাকা তিনি খরচ করবেন। কিসে খরচ করবেন? রাস্তাতে খরচ করবেন, রেলে খরচ করবেন, অন্যান্য প্রজেক্টে খরচ করবেন। তার মানে এই ধরনের যারা বড় কোম্পানি আছে, ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশনে যারা লিডার আছেন, তাদের কিন্তু অর্ডার বুকটা বাড়বে। তার মানে তারা অনেক প্রজেক্ট পাবেন, নিশ্চয়ই তারা প্রজেক্ট পাবেন এবং বড় বড় কাজ করবেন। তাহলে আপনাকে মাথাতে রাখতে হবে কারা প্রজেক্ট পাচ্ছে, কারা প্রজেক্ট অলরেডি পেয়েছিল, তাদের সম্ভাবনা বেশি আছে, কোন কোন সেক্টরগুলোতে কারা মার্কেট লিডার, এইগুলোকে আপনি আজ থেকে বিচার বিবেচনা করতে শুরু করুন। তো তার মধ্যে কয়েকটা উল্লেখ তো করেছি বাজেটে, সেটি হচ্ছে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটা ফ্রেট করিডোর হচ্ছে। ফ্রেট করিডোর মানে কি? মানে হচ্ছে এখানে পণ্যবাহী রেল বা পণ্যবাহী জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই করিডোরটা তৈরি করা হচ্ছে। বিশেষভাবে কোনো যাত্রীর ব্যাপার নেই, অর্থাৎ সহজে যাতে পণ্যকে নিয়ে যাওয়া যেতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করে, তার জন্য কিন্তু ব্যবসা বাড়বে। এবং এই পণ্য নিয়ে যাওয়ার জন্য যদি করিডোর তৈরি করতে হয়
তাহলে কোন কোন জিনিসগুলোকে লাগে, নির্মাণ ইনফ্রাস্ট্রাকচারের বড় বড় কোম্পানিগুলোকে লাগবে, কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো, সিমেন্ট লাগবে, স্টিল, রড ইত্যাদি লাগবে, তার ডিমান্ড কিন্তু স্বাভাবিকভাবেই বাড়ার কথা। এবং 7টা রুটে হাই স্পিড রেল চালানোর ঘোষণা করেছে। তাহলে রেলের স্টকগুলোর উপরে কিন্তু আবার নজর পড়লো। কিছুদিন পর্যন্ত নজর পড়েনি, 70,000 কোটি টাকার সব অর্ডার আছে, কিন্তু তার সত্ত্বেও তাদের নজর পড়েনি। কিছুদিন স্থিমিয়েছিল, আবার কিন্তু তাদের উপরে নজর পড়বে। এবার হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কি? তার মানে আমি যেটা আলোচনা করলাম সেটা ইম্প্যাক্ট। বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি, সিমেন্ট কোম্পানি, স্টিল কোম্পানি, এদের অর্ডার বুক কিন্তু বাড়বে। অর্ডার বুক বাড়বে মানে তারা প্রজেক্ট পাবে, বড় বড় অর্ডার পাবে। এবার অর্ডার পেলে পরে কোম্পানি আস্তে আস্তে ফুলে ফেঁপে বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাঁচা মাল যেগুলো র ম্যাটেরিয়াল, তার ডিমান্ড বাড়বে। সুতরাং এই সেক্টরের কোম্পানিগুলো রেভিনিউ বা আয় বাড়াতে কিন্তু সাহায্য করবে। খুব সিম্পল ভাষাতে এই কোম্পানিগুলোকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। সেই খোঁজার কাজটা আপনার, আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন করতে পারি না। দ্বিতীয় নম্বর সেক্টর যেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং পাওয়ার। এনার্জি সেক্টর তো একটা বুম আছেই, আপনারা জানেন। তো সেই এনার্জি সেক্টরের কি করেছে না, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেমন সোডিয়াম অ্যান্টিমোনেট, তো সেটা সোলার প্যানেল বা সোলার গ্লাস ম্যাটেরিয়াল বলা হয়। সেই জিনিসটা তৈরি করার জন্য সেটি আমদানি করতে হয়, তার জন্য গোটাটাই মাপ করে দিয়েছে, কর মাপ করে দিয়েছে। তো কর মাপ করে দিলে কি হবে আপনার? কর যদি মাপ করে যায় তাহলে তাদের ইনপুট কস্ট কমবে। এই যে রিনিউয়েবল এনার্জি এবং বিদ্যুৎ সেক্টর, সোলার গ্লাস তৈরি করার জন্য যে প্রয়োজনীয় সোডিয়াম অ্যান্টিমোনেট, তা কিন্তু আমদানিতে কাস্টম ডিউটিটাকে শূন্য করে দেওয়া হয়েছে। এছাড়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি তৈরি করতে চান, তাহলে মানে তৈরি করার জন্য যে যন্ত্রাংশ আমদানি করতে হয় তাকে কিন্তু শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেটি আপলোড করা হয়নি, অর্থাৎ সেটি প্রকাশ করা হয়নি। সেটি ওই ইনভেস্টমেন্টের উপরে কয়েকটা ভিডিও আমি করছিলাম, কিন্তু করতে করতে আমার বিশেষ কাজের জন্য আমি সেটাকে করে উঠতে পারিনি। তো সেখানে কিন্তু আমি এই ধরনের একটা হিন্টস আপনাদেরকে দিয়েছিলাম, যেটা বাড়তে পারে এমন কথা নয়, যে কোন সেক্টরটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা গুরুত্বপূর্ণ বটে, চিরযৌবন, সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করছিলাম। তো সেখানে আপনারা মনে রাখুন এই অংশটা, এবং সেই ভিডিওটি যখন দেখবেন তখন কিন্তু আপনারা কোরিলেট করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই যে ওই যে আমদানি কাস্টম ডিউটি ছেড়ে দিল, তাতে কি হবে? আমি মনে করুন একটা জিনিসকে তৈরি করার জন্য বিদেশ থেকে নিয়ে আসছিলাম একটা জিনিস, এবং সেটাকে আমাকে ট্যাক্স পড়ছিল 100 টাকা। এখন যদি 100 টাকাটা ছেড়ে দিতে হয়, তাহলে আমার ইনপুট কস্ট কমে গেল। তার মানে সেটি কোথাতে যোগ হবে, কোথায় যোগ হবে না, প্রফিট মার্জিন আমার বাড়বে। আর প্রফিট মার্জিন বাড়লে পরেই কোম্পানিটি ভালো কাজ করবে স্বাভাবিকভাবেই। তো এই গেল মোটামুটিভাবে আপনার দুটো সেক্টরের কথা। এরপর যদি আমরা যাই তৃতীয় নাম্বার, সেটা হচ্ছে আইটি এবং ডেটা সেন্টার। আইটি এবং ডেটা সেন্টারের জন্য বেশ গুরুত্বপূর্ণ খবর কিন্তু রয়েছে। তাদের মধ্যে প্রথম একটা যেটা রয়েছে, বিদেশি ডেটা সেন্টার কোম্পানিগুলোর জন্য 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে মানে ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, এবং সেফ হারবার মানে অর্থাৎ হচ্ছে আপনার 300 থেকে 2000 কোটি টাকা বাড়ানো হচ্ছে, যার জন্য এই কোম্পানিগুলোর লং টার্ম গ্রোথ কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত করে ফেলেছে। আইটি সেক্টর একটু দুমড়ে গেছিল, সেই আইটি সেক্টরকে চাঙ্গা করার জন্য কিন্তু তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। তো কীরকম ব্যাপার একটুখানি আমরা দেখি, যে আইটি সেক্টর এবং ডেটা সেন্টারগুলোর জন্য আমাদের কি করা আছে। ক্লাউড সার্ভিস যারা দেয়, ক্লাউড সার্ভিস মানে যেখানে আমাদের এই যে মেল বলুন, ছবি বলুন, যেখানে থাকে ইত্যাদিতে, সেই ক্লাউড সার্ভিস যারা দেয় তাদের জন্য ট্যাক্স হলিডে, অর্থাৎ এটাকে ট্যাক্স হলিডে একটা টেকনিক্যাল টার্ম, সেটা হচ্ছে কর ছাড় দেওয়া হয়। তো আইটি কোম্পানিগুলোর জন্য সেফ হারবার 300 কোটি থেকে 200 কোটি টাকা করা হয়েছে, 2000 কোটি টাকা, যেটাও একটা পুশ দেওয়া হবে। এটি আইটি কোম্পানিকে ট্যাক্স সংক্রান্ত ঝামেলা বা লিটিগেশন কমাবে। কোনো জায়গাতে কোনো ঝামেলা হলো চট করে সলভ হয়ে যাবে, সুতরাং খুব স্মুথলি রান করবে। ডাটা সেন্টার এবং আইটি সার্ভিসের বড় কোম্পানিগুলোর জন্য লং টার্মের জন্য কিন্তু একটা বড় খবর। তাহলে তিনটে সেক্টর সম্পর্কে জানলাম, যেগুলো কিন্তু আমাদের কাছে কি পজিটিভ। এবারে চতুর্থ হচ্ছে ফার্মা এবং হেলথ কেয়ার। অনেকগুলো কথা এখানে বলেছে যে 10,000 কোটি টাকার একটা বায়োফার্মা শক্তি প্রজেক্ট তৈরি করছে, ক্যান্সার এবং বিরল রোগের ওষুধদের সম্পূর্ণ মাপ করেছে। তাহলে কোন কোম্পানিগুলো এখানে লাভবান হবে না, বায়োলজিক্স এবং বায়োসিমিলার্স কোম্পানিগুলো কিন্তু এখানে লাভবান হবে। আমরা সেই অংশটাকে একটুখানি ভালো করে নোটটা পড়ি, যে ফার্মা এবং হেলথ কেয়ারের উপরে কি করছে। দেখুন, বায়োফার্মার শক্তি যার জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মানে কয়েকটা ম্যানুফ্যাকচারিং হাব এখানে বানাবে, তৈরি করবে।
ক্যান্সারের 17টা জীবনদায়ী ওষুধকে ছাড় দিয়েছে, আর রেয়ার ডিজিজের উপরে ছাড় দিয়েছে, কাস্টম ডিউটিতে একবার সম্পূর্ণ শুল্ক ছেড়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। তার ফলে কি হতে পারে? হতে পারে যেটা, যে ফার্মা যে কোম্পানিগুলো তাদের উপরে কিন্তু প্রোডাকশন কস্ট কী হবে, কমে যাবে, উৎপাদন খরচ কমবে। আর উৎপাদন খরচ যদি কমে যায় তাহলে বায়োলজিক্স এবং বায়োসিমিলার্স যেগুলো নিয়ে কাজ করে তাদের কিন্তু একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কাজ কি? বায়োলজিক্স এবং বায়োসিমিলার্স যদি বোঝেন না বোঝেন, গুগলে সার্চ করুন, রিলেটেড কোম্পানিগুলো সার্চ করুন, চার্ট দেখুন, বুঝুন কোনটা কী সুবিধা, তাদের ভিতরে ফান্ডামেন্টালস চেক করুন এবং তারপরে সিদ্ধান্ত নিন এবং বিচার বিবেচনা করুন। এটা হচ্ছে কাজ। এছাড়া এই তো সেক্টর হয়ে গেল, এবং 5 নাম্বার হচ্ছে অ্যাভিয়েশন এবং ডিফেন্স। সেখানেও কিন্তু আমাদের যে বিমানের ইঞ্জিনের মেরামতের জন্য এমআরও বলা হয়, তো সেটার জন্য শুল্ক কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তার ফলে কি হবে না, এই সমস্ত বিমান জাতীয় কোম্পানিগুলোর অপারেটিং কস্ট কিন্তু কমে যাবে। আর অপারেটিং কস্ট যদি কমে যায় তাহলে কোম্পানিগুলো সাধারণভাবেই কিন্তু কি হবে না, আয় বাড়বে। অ্যাভিয়েশন এবং ডিফেন্স, মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল, এমআরও, বিমান এবং ইঞ্জিনের এই মেরামতের জন্য আমদানিতে কাস্টম ডিউটি মাফ করা হয়েছে। তার ফলে এয়ারলাইন্স যে কোম্পানিগুলো আছে তাদের অপারেটিং কস্ট কমবে এবং ভারতের এমআরও কোম্পানি কিন্তু আরও বেশি শক্তিশালী হবে। তাহলে এমআরও ইন্ডাস্ট্রিতে কারা লিডার? কেবলমাত্র এয়ারলাইন্সটাকে নয়, এমআরও ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। তাহলে আপনাদের খোঁজ করা উচিত যে কি হবে। এছাড়া আর একটা সেক্টর রয়েছে, সেটা হচ্ছে সি ফুড। সি ফুডের উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সেখানে আপনি তাকিয়ে দেখুন, সি ফুড এক্সপোর্ট যারা করেন তাদেরকে ডিউটি ফ্রি লিমিটটা 1 থেকে 3% করেছে। উৎপাদন খরচ কমবে এবং গ্লোবাল মার্কেটে কম্পিটিশন করতে তাদের সহজ হবে। বিশেষ করে চিংড়ি রপ্তানিকারীদের কিন্তু মার্জিন বাড়বে। কোন কোন কোম্পানি চিংড়ি রপ্তানি করে একটুখানি নজর করুন, কোন কোন কোম্পানি সি ফুড নিয়ে কাজ করে একটু নজর করুন। ডিউটি ফ্রি লিমিট 1 থেকে 3% করা হয়েছে, সুতরাং তাদের কস্ট অফ প্রোডাকশন এবং তারা কিন্তু বেশ গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ হতে পারবে, তাদের আয় বাড়বে, বিভিন্ন দেশে তারা মাল বিক্রি করতে পারবে এবং তাতে লাভ হবে। তো এই 6টা সেক্টরকে আপনারা নজর রাখতে পারেন, কিন্তু দুটো সেক্টরের উপরে কিন্তু নেতিবাচক প্রভাবও পড়বে। এমন নয় যে নেতিবাচক প্রভাব পড়বে না। তার মধ্যে যদি আপনি বলেন যে কোন সেই জায়গা যেগুলোতে নেতিবাচক পড়তে পারে, তাহলে প্রথম নাম্বার হচ্ছে যেটা তার মধ্যে পড়ছে সেটা হচ্ছে ট্রেডিং এবং ব্রোকারেজ। কেন? এসটিটি বাড়িয়েছে। এসটিটি বাড়ালে পরে লোকজনদেরকে কিন্তু তাদের মার্কেটের ভলিউম কিন্তু একটু কমতে পারে, বিশেষত অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে এবং ফিউচার্সের ট্রেডিংয়ের ক্ষেত্রে। যদি ভলিউম কিছুটা কমে তাহলে তাদের একটু কোপ পড়বে, ওই 20 টাকা করে তাদের একটু ইনকাম কমতে পারে। তবে যেভাবে নেশাভুক্ত আমরা অপশন ট্রেডিংয়ের দিকে, কতটাখানি কম পড়বে সেটা বলতে পারছি না, কিন্তু হিসেব অনুযায়ী এটাকে বলতেই হয় যে একটুখানি কম পড়বে। তো দেখা যাক সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা একটু দেখি কতটা বাড়িয়েছে। আমি নতুন করে বলছি না, এতজন গান বাজিয়ে এই ভিডিওগুলো করে দিয়েছে যে আপনারা নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে এই এত থেকে এত হয়েছে, বেড়েছে, তার ফলে এই সেক্টরের উপর প্রভাব পড়তে পারে। তবে যেভাবে একটা জুয়ারি মানসিকতায় বলুন বা আমাদের অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিংয়ের প্রতি যে নেশাটা, তাতেই সামান্য বাড়িয়েছে, এটাতে খুব বেশি মনে হয় যে আমরা থেমে থাকবো তা কিন্তু নয়, কিন্তু হিসেবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে কর্পোরেট সেক্টরে শেয়ার বাইব্যাক নিয়ে একটা আলোচনা রয়েছে। তো শেয়ার বাইব্যাকের বিষয় নিয়ে কিন্তু যে আলোচনাটা রয়েছে, বাইব্যাক কিন্তু এখন আর ডিভিডেন্ড নয়, একটা ক্যাপিটাল গেইনস হিসেবে ধরা হবে। বিনিয়োগকারীদের উপরে কিন্তু ট্যাক্স বাড়বে এবং ক্যাশ রিচ কোম্পানি, ক্যাশ রিচ মানে যাদের হাতে প্রচুর টাকা থাকে, যেমন আইটি, এফএমসিজি সেক্টর, তারা বেশিরভাগ এই বাইব্যাকগুলো করতো, তাদের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে, ঠিক কিনা? ক্যাপিটাল গেইনস হিসেবে যখন হবে তখন তাদেরকে ট্যাক্স দিতে হবে শেয়ার হোল্ডারকে, সুতরাং ইনভেস্টরদের আশা রিটার্নের উপর ট্যাক্সের বোঝা বাড়বে এবং ওই বাইব্যাকের প্রতি শেয়ারের যে কোম্পানিগুলো বাইব্যাক করতো তাদের প্রতি একটা ইনভেস্টরদের কী হবে, আকর্ষণ কিছুটা কমতে পারে। যদি এবারে তো আমাদের বলতে হয় যে সামগ্রিকভাবে আপনি কীরকম বুঝলেন, সামগ্রিকভাবে কীরকম বুঝলেন। লং টার্মের জন্য পজিটিভ হয়েছে ইনফ্রা এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, এসটিটির বৃদ্ধির জন্য ট্রেডারদের উপর একটা চাপ বেড়েছে এবং মোটামুটিভাবে ওয়াচ লিস্টে যদি আপনি রাখতে চান গ্রিন জোনে পরিকাঠামো, ফার্মার, আইটি, সিফুড এবং ব্রোকারেজ ফার্ম এবং হাই ডিভিডেন্ড স্টক, এই কোম্পানিগুলোর উপরে কিন্তু আপনারা কী করতে পারেন, নজর ফেরাতে পারেন বা নেতিবাচক দিককে দেখতে পারেন।
তবে শেষকালে প্রথম যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেই জিনিসটাকে আমি লিখে রেখেছি, সেটা যে ওভারঅল সেন্টিমেন্ট, এই যে রাজকোষের ঘাটতি, ফিসক্যাল ডেফিসিট, সেটা কিন্তু 4.3-এ আনার জন্য কী হবে, লং টার্ম এবং এফআইআইদের জন্য কিন্তু একটা পজিটিভ সিগন্যাল। এবং শর্ট টার্ম বৃদ্ধি, যে এসটিটি যে বৃদ্ধি করেছে, সেটা শর্ট টার্ম ট্রেডারদের জন্য ভালো খবর। খারাপ খবর হলে পরেও বাকিগুলোর জন্য ভালো খবর। অর্থাৎ মার্কেটে চাইছে যে আপনারা বুঝে শুনে অপশন ট্রেডিং করুন এবং লং টার্ম ইনভেস্টার আপনারা বেশি হন, সেটার দিকেই কিছুটা এগোচ্ছে। কিন্তু আমরা তো থামবো না শুধুমাত্র সেটা করে। তো আমি বলবো আপনারা ইনভেস্টমেন্টের দিকেও নজর দিন, আর দুমদুম করে না কিনে সঠিক উপায়ে অপশন ট্রেডিং যদি আপনাদেরকে করতেই হয় তাহলে অপশন ট্রেডিং করুন। তো যাই হোক, এই হচ্ছে এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগলো এবং আপনারা অনুভব করলেন আমি কি বলতে চাইছি। কিছুক্ষণ কাটালে আমাদের কেমন লাগলো বিষয়টাকে নিয়ে, এই সেক্টরগুলোকে আপনারা দেখছেন কিনা আগে থেকে, বা আগে থেকে এগুলোর পোর্টফোলিওতে আছে কিনা, আপনারা অনায়াসে মন্তব্য করতে পারেন। আপনারা একটা ভালো রকম একটা কমিউনিটি বিল্ড করতে পারেন মন্তব্য করে করে, যেখানে আমি করতে পারি না কিন্তু আপনারা করতেই পারেন। তো সেই করলে পরে অনেকের অনেক উপকার হয়। আপনি যা জানেন সেটা শেয়ার করুন, অনেক লোকজন দেখে, তাহলে আপনিও অংশীদার হতে পারবেন তাতে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।